বন্ধুরা, শুরু করছি একটি হিস্ট্রিক্যাল অ্যাডভেঞ্চার নোভেলের গল্প। লিখেছেন আলেকজান্ডার ডুমা, একজন ফ্রান্সের রাইটার, এবং নোভেলটার নাম দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। আগেই বললাম এটা হিস্ট্রিক্যাল অ্যাডভেঞ্চার নোভেল, ফ্রেঞ্চ ভাষাতে লেখা হয়। 1844 থেকে 46 সালের মধ্যে সিরিয়াল আকারে প্রকাশ করা হয় এটাকে, এবং এর সাথে আরেকটা ওনার নোভেল প্রকাশিত হয় যার নাম থ্রি মাস্কেটিয়ার্স। এটা দেখুন আলেকজান্ডার ডুমার ফটো, ফ্রান্সের রাইটার ছিলেন উনি। তো ওনার লেখাগুলো আমি পরপর তিনটি লেখা অবশ্যই জানতে হবে। একটার নাম দ্য থ্রি মাস্কেটিয়ার্স, 1844 সালে প্রকাশিত হয়। আরেকটা হচ্ছে 20 ইয়ার্স আফটার, 1845 সালে। আরেকটা দ্য ভিকমাউট দ্য ব্রেগলিয়ন। আমাদের যে আজকের পাঠ্যের বিষয় সেটা হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। এটার সেটিং হচ্ছে ফ্রান্স, ইটালি, আইল্যান্ড ইন দ্য মেডিটেরিয়ান। ঘটনা শুরু হচ্ছে বিফোর 100 years of war, when Napoleon returned to power after his exile. এই উপন্যাসের চরিত্রগুলো কারা এটা একটা জেনে নিই। প্রথম হচ্ছে এডমন্ড ডান্তেস। ইনি একজন নাবিক, সেইলর উইথ গুড প্রসপেক্ট। ইনি পরে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো হন। চিফ ক্লার্ক আছে একজন, সে হচ্ছে ইংলিশম্যান। আরেকজন আছে লর্ড উইলমোর, সেও একজন ইংলিশম্যান। সিনবাদকে আমরা পাবো, সিনবাদ। আর মন্টে ক্রিস্টোর যে নায়ক এডমন্ড দান্তেস, এর একবার জেল হয়েছিল এবং এর জেলের যে সেল নাম্বার সেটা হচ্ছে 34। আলেকজান্ডার দুমার সব বইয়ের মধ্যে এই বইটি সবচেয়ে বিখ্যাত। পৃথিবীর প্রায় সব ভাষাতে অনুবাদ হয়েছে। তাছাড়া বায়োস্কোপেও এই ছবিটি উঠেছিল। মন্টে ক্রিস্টোর কাহিনী এত বেশি জনপ্রিয় যে কেউ খুব দুঃখের মধ্য থেকে হঠাৎ বড়লোক হলে আমরা তাকে মন্টে ক্রিস্টোর সঙ্গে তুলনা করতে পারি। দুমার অধিকাংশ বই ফরাসি দেশের ইতিহাসের গল্প নিয়ে লেখা। তার বিখ্যাত বইগুলো পড়লে প্রায় 200-300 বছরের ফরাসি ইতিহাস শেখা যায়। তো চলুন ঘটনা শুরু করি। কি হচ্ছে যে ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন ক্ষমতায় এসছে। সামান্য সৈনিক থেকে ফরাসি দেশের সম্রাট হয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন রাজত্ব করার পর অন্যান্য দেশের রাজাদের কাছে তিনি হেরে যান। তারা তাকে এলবা দ্বীপে পাঠিয়ে দেয়, মানে নির্বাসন দেয় আর কি, এবং কড়া পাহারার বন্দোবস্ত করে যাতে ফিরে এসে নেপোলিয়ন আর না রাজা হতে পারে। আর এই সময় ফ্রান্সের দক্ষিণে মার্সেলস শহর, এটা মনে রাখতে হবে, ফ্রান্সের দক্ষিণ দিকে ঠিক ওই সময়তেই আরেকটা শহর ছিল যার নাম হচ্ছে মার্সেলস শহর। এখানে এডমন্ড বলে একটি 18-19 বছরের ছেলে থাকতো। এই যে নায়ক ঢুকছে, এডমন্ড, তার 18-19 বছর বয়স। এডমন্ড জাহাজে কাজ করত, খুব মিষ্টি স্বভাব আর কাজে অনুরাগ ছিল তার। আর এই কাজে অনুরাগ ছিল বলে সকলেই ওকে খুব ভালোবাসত, আর কাজেও খুব তাড়াতাড়ি উন্নতি হয়েছিল তার। এডমন্ডের সংসারের শুধু বুড়ো বাপ ছিল, তাকে এডমন্ড খুব ভালোবাসত, বাবাকে সে খুব পছন্দ করে। এবার নায়িকা আসছে মার্সিডিজ বলে একটি সুন্দরী ও গুণবতী মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। মানে এডমন্ড যে জাহাজে ফিরছিল, সেই জাহাজে ফিরতে ফিরতে ক্যাপ্টেনের খুব অসুখ। তিনি মরবার সময়ে এডমন্ডকে ডেকে জাহাজের ভার ওর হাতে দিয়ে দিলেন, আর একখানা খামে আটা চিঠি দিয়ে প্যারিতে একজনের হাতে গোপনে চিঠিখানা পৌঁছে দেবার অনুরোধ জানালেন যে তুমি ভাই প্যারিসে গিয়ে আমার চিঠিটা পৌঁছে দিও। মরার আগে ওই ক্যাপ্টেন ওকে এটা কাজটা দিয়ে গেল। ফরাসি দেশের যেসব লোকেরা তখন নেপোলিয়নকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছিলেন, ক্যাপ্টেন ছিলেন তাদের দলের একজন। খামের মধ্যে সেই সব কাগজপত্রই ছিল। এডমন্ড অবশ্যই এসব কিছুই জানতো না, সে চিঠিখানা নিয়ে নিল। কিন্তু ক্যাপ্টেন যখন এডমন্ডকে চিঠি দিচ্ছেন তখন দ্যাংলার, এই নামটা মনে রাখতে হবে, দ্যাংলার, এই দ্যাংলার বলে আরেকজন জাহাজের কর্মচারী দরজার আড়াল থেকে সব দেখছিল, যেন সিপাহের মতো কাজ করছে সে। চিঠিটার মধ্যে কি ছিল তাও সে জানতো, দ্যাংলার সেটা জানতো। দ্যাংলার অনেক দিন ধরে ওই জাহাজে কাজ করছে, তাছাড়া তার বয়সও বেশি। বুড়ো ক্যাপ্টেন সেই তো ক্যাপ্টেন হবে, এটাই তিনি আশা করেছিলেন। তাকে ডিঙিয়ে এডমন্ডকে ক্যাপ্টেন করা হলো দেখে সে ভয়ানক রেগে গেল। এই দেখে দ্যাংলার রাগ হচ্ছে, হিংসাতে ছটফট করতে লাগলো। শেষে মার্সেলস এ জাহাজটা পৌঁছালো। মার্সেলসে যখন জাহাজ এসে পৌঁছালো তখন দ্যাংলার একজন পুলিশের সঙ্গে পরামর্শ করে এবং পুলিশের কাছে একটা বেনামি খবর পাঠায় যে এডমন্ড নেপোলিয়নের সঙ্গে ষড়যন্ত্র করছে, তার কাছে ওইসব কাগজপত্রও আছে। শেষে জাহাজ এসে মার্সেলসে পৌঁছালো, আর ওদিকে পুলিশের কাছেও খবর গেছে
বেনামি খবর যে নেপোলিয়নের সঙ্গে যোগাযোগ রাখছে, ষড়যন্ত্র করছে এডমন্ড নামের কেউ। তার কাছে সেই কাগজপত্রও রয়েছে। এই খবর পুলিশ জেনে গেছে। এবার এডমন্ডের বিয়ে ঠিক হয়েছে মার্সিডিজের সঙ্গে। এই জন্য বুড়ো ক্যাপ্টেনের চিঠি আগে পৌঁছাতে না গিয়ে তিনি স্থির করলেন যে বিয়েটা আগে হয়ে যাক, তারপরে প্যারিতে গিয়ে চিঠিটা পৌঁছে দিয়ে আসবে। কিন্তু এডমন্ড বিয়ে করতে বের হচ্ছে এমন সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করলো। ওর কাছে সেই চিঠিটাও পাওয়া গেল। যে ম্যাজিস্ট্রেটের কাছে বিচার হলো, চিঠিখানা ছিল তারই বাপের নামে, মানে তার বাপকে পাঠিয়েছে। সুতরাং বাপকে বাঁচাবার জন্য আর নিজের চাকরি রাখার জন্য প্রকাশ্য বিচার না করেই ওকে, ফার্দিনান্দকে, চ্যাতুদাফ নামক পার্বত্য কারাগারে যাবজ্জীবন বন্দী থাকার আদেশ দিলেন। কোথায় বিয়ে করতে যাবে? না কোথায় এক পাহাড়ের ওপর নির্জন পাষাণ কারায় বন্দী হলো। ভালো করে বিচার করার জন্য কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানালেন তিনি, কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রথম প্রথম এডমন্ডের আশা ছিল যে ভগবান এত অবিচার তার ওপর নিশ্চয়ই করবেন না, মুক্তি সে পাবেই। কিন্তু যত দিন যেতে লাগলো ততই সে হতাশ হয়ে হয়ে শেষে পাগলের মতো হয়ে উঠল। বছর কতক কাটবার পর যখন সে একেবারে নিরাশ হয়ে না খেয়ে আত্মহত্যা করতে যাবে, এমন সময় একটা ঘটনা ঘটল। ওই কারাগারেই ফারিয়া একজন পণ্ডিত পাদ্রী বন্দী ছিলেন। তাকেও ওই রকম তুচ্ছ কারণেই বন্দী করা হয়েছিল। তিনি কিন্তু হতাশ না হয়ে কারাগার থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। লোহার থালা ভেঙে তারই টুকরো লুকিয়ে রেখে সেই লোহার টুকরো ঘষে ঘষে অস্ত্র তৈরি করেছিলেন সেই ফারিয়া, এবং সেই অস্ত্র দিয়ে মাটি খুঁড়ে আন্দাজে বাইরে যাবার সুড়ঙ্গ করছিলেন। মানে তিনি বেরিয়ে যাবেন কিন্তু মাথা ঠান্ডা রাখছেন। ফারিয়ার খুব বেশি ধৈর্য ছিল বলে তিনি একটুও দমে যাননি, কিন্তু ফার্ডিন্যান্ডের ধৈর্য আর মানে না। যাই হোক, সুড়ঙ্গ কিন্তু বাইরে না গিয়ে একটু হিসেবের ভুলে সোজা এডমন্ডের ঘরে গিয়ে উঠেছে। এডমন্ড প্রথমটা খুবই ভয় পেয়েছিল, বিস্মিতও কম হয়নি, কিন্তু আওয়াজটা কাছে আসতে ব্যাপারটা অনুমান করে নিয়ে ওর একটু আন্দাজ হলো, ওর একটু আনন্দ হলো। কারণ নির্জন কারাগারে রক্ষী ছাড়া কোনো মানুষের মুখ সে দেখে না। বছরের পর বছর কাটানো এইভাবে কি যে ভয়ানক ব্যাপার, তবু একটা মানুষের মুখ তো দেখতে পাবে। ফারিয়াও অতদিনের চেষ্টা ব্যর্থ হলো দেখে প্রথমটা খুব বেশি হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু দমে যাবার পাত্র তিনি নন। ফারিয়ার কিন্তু উল্টো দিকে এডমন্ড মরার সংকল্প করেছে, অনাহারে রয়েছে, সেই জন্য এডমন্ডকে নতুন করে উৎসাহ দিলেন। ফারিয়ার নিজের দৃষ্টান্ত দেখিয়ে বোঝালেন যে কোনো অবস্থাতেই মানুষের নিরুৎসাহিত হওয়া উচিত নয়। চেষ্টা, ধৈর্য এবং আশায় এই পৃথিবীতে অনেক কিছুই করা যায়। এইবার ভগবান এডমন্ডের দিকে মুখ তুলে চাইলেন। এরা দুজনে সুড়ঙ্গের পথটা গোপন রেখে আনাগোনা করতে লাগলো। তাতে ওর সুবিধা হলো ঢের। ফারিয়ার বিস্তর লেখাপড়া জানতেন। তিনি এডমন্ডকে অনেক জিনিস শেখাতে লাগলেন। এডমন্ড বছর কয়েকের মধ্যে নানা ভাষায় পণ্ডিত হয়ে উঠল। তাছাড়া অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল সব বিষয়ে ওর অসাধারণ দখল হলো। ফারিয়ার প্রথমবার ব্যর্থ হয়ে বুঝেছিলেন যে তার আর এ কারাগার থেকে পালানো ভাগ্যে নেই। তবুও এডমন্ডের জন্য আর একবার চেষ্টা করবেন ঠিক করলেন। কিন্তু সে চেষ্টা করার আগেই সন্ন্যাস রোগে বেচারা ফারিয়ার মারা গেলেন। সন্ন্যাস রোগ বলতে প্যারালাইসিস। ফারিয়ারের মৃত্যুতে এডমন্ড প্রথমটা খুবই দমে গিয়েছিল। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল তার। ওখানে কারোর মৃত্যু হলে সমাধি হতো না, তার দেহটা চটে মুড়ে সেলাই করে পাথর বেঁধে পাহাড়ের উপর থেকে সাগরের জলে ফেলে দেওয়া হতো। ফারিয়ার দেহ যখন কারাগারের লোকেরা বেঁধে রেখে চলে গেল, তখন এডমন্ড সেলাই খুলে ফারিয়ার দেহটা বার করে নিজের বিছানায় চাদর মুড়িয়ে শুইয়ে রেখে এলো, যাতে প্রহরীরা মনে করে যে এডমন্ড ঘুমাচ্ছে। তারপর নিজে গিয়ে সেই চটের মধ্যে ঢুকলো, ভেতর থেকে সেলাই করে চুপ করে মরার মতো পড়ে রইল। ফারিয়ার যে লোহার টুকরোটা ছুরির মতো ব্যবহার করত, সেটাকে সে নিজের সঙ্গে নিয়েছিল। কারাগারের লোকেরা আর এসব কথা বুঝবে কি করে? তারা এসে চটে মোড়া দেহটাকে ফারিয়ারের দেহ মনে করে পাহাড়ের উপর থেকে ফেলে দিল। এডমন্ড জলে পড়ে প্রথমটা পাথরের ভারে তলিয়ে গেল, তারপর ছুরি দিয়ে চট আর পাথর বাঁধা দড়িটা কেটে ফেলে জলের উপর ভেসে উঠল। বন্দি অবস্থাতেও এডমন্ড ব্যায়াম করার অভ্যাস ছাড়েনি বলে সাঁতার কাটতে ওর কিছুমাত্র কষ্ট হলো না। প্রায় ঘন্টা 2 সাঁতার কেটে গিয়ে আরেকটা পাহাড় সাগরের ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল, সেইখানে গিয়ে উঠল। এভাবে 14 বছর পরে এডমন্ডের মুক্তি হলো।
পরের দিন সকালে সেই পাথরের ওপর থেকে দেখতে পেল একটা জাহাজ দূর দিয়ে চলে যাচ্ছে। ও তখনই আবার জলে পড়ে প্রাণপণে সাঁতার কেটে সেই দিকে এগিয়ে চলল, আর তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাঝে মাঝে চেঁচাতে লাগলো। প্রথম প্রথম অনেকক্ষণ কারোর নজরে পড়েনি। তারপর জাহাজের একজন কর্মচারী দেখতে পেয়ে ওকে নৌকায় করে তুলে নিল। ততক্ষণে ওর হাত পা ঠান্ডা হয়ে এসেছে। জাহাজে উঠেই অজ্ঞান হয়ে পড়ল সে। বোধ হয় আর সামান্য দেরি হলে ওর অস্তিত্ব বিপন্ন হতো। একটু সুস্থ হয়ে এডমন্ড নিজের পরিচয় দিয়ে বললেন যে, আমি একটা জাহাজে কাজ করতাম। কাল রাতে ঝড়ে জাহাজ ডুবে গেছে। অনেক চেষ্টা করে আমি আজ পর্যন্ত ভেসে আসলাম। একজন একটু সন্দেহ করে প্রশ্ন করলো, তোমার অত বড় দাড়ি চুল কেন? এডমন্ড বলল, ও আমার ইচ্ছে। অনেকের ওর অবস্থা দেখে ওর প্রতি দয়ার সঞ্চার হলো। তারা আর বেশি প্রশ্ন করলেন না। এডমন্ড সত্যি সত্যি জাহাজের কাজ ভালো জানতো। সে যে জাহাজ ওকে উদ্ধার করলো সেই জাহাজে একজন ভালো লোকের দরকার ছিল। তারা এডমন্ডকে পেয়ে বেঁচে গেল। কথা হলো যে এডমন্ড ওই জাহাজে কাজ করবে। ফারিয়ার মরার আগে এডমন্ডকে একটা গুপ্তধনের সন্ধান দিয়ে যান। এবার আমি সেই কথাটা বলবো। ফারিয়ার মরার আগে এডমন্ডকে একটা গুপ্তধনের সন্ধান দিয়ে যান। এই গুপ্তধনের কথা আমি বলছি। অনেকদিন আগে রোমে আলেকজান্ডার বার্জিয়ার নামে এক পোপ ছিল। আলেকজান্ডার বার্জিয়ার পোপ হলেন ধর্মগুরু এবং সন্ন্যাসী। তবুও তাদের মধ্যে কোনো না কোনো লোক অসৎ ছিল। আলেকজান্ডার বার্জিয়ার তাদের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি অসৎ লোক। ধন লিপ্সা, অর্থের প্রতি তার লোভ তার মধ্যে খুবই পরিমাণে ছিল। তার ছেলে সিজার বার্জিয়া ও মেয়ে লুক্রেশিয়ার সাহায্যে বহু কদার্য উপায়ে সেই ধন তিনি সঞ্চয় করেছিলেন। সেই সময় কার্ডিনাল স্পাডা বলে একজন খুব বড় লোক ছিল। তাহলে আমরা এখানে ধর্মযাজক পেলাম একজন, আলেকজান্ডার বার্জিয়ার, তার ছেলের নাম সিজার বার্জিয়ার, মেয়ের নাম লুক্রেশিয়া। আরেকজন বড় লোক ছিল সেই সময়, যার নাম ছিল কার্ডিনাল স্পাডা। কার্ডিনাল হলো পদের গৌরবে পোপের নিচে, একটুখানি নিচে, পরের পদ। স্পাডাকে পোপ টাকার জন্যই কার্ডিনাল বানিয়েছিলেন। সে কথা স্পাডা খুব ভালো করেই জানতেন এবং সেই ভয়ে তিনি তার ধন সম্পদ গোপনে মন্টে ক্রিস্টো বলে একটা ছোট দ্বীপে এক পাহাড়ের গহ্বরে পুঁতে রেখে যান। সেই ঐশ্বর্যের কথা তিনি উত্তরাধিকারীদের মুখে বলে যেতে পারেননি। একটা কাগজে অদৃশ্য কালিতে লেখা ছিল। বহুদিন পর ফারিয়ার স্পাডার লাইব্রেরির পুরনো কাগজপত্র খুঁজতে খুঁজতে ওই কাগজখানার সন্ধান পান, কিন্তু তার পরদিনই তাকে বিপ্লবী সন্দেহে বন্দী করা হয়। তিনি মন্টে ক্রিস্টোতে গিয়ে সেই ধনরত্ন সন্ধান করতে পারেনি। মরবার পূর্বে এডমন্ডকে ওই টাকার কথা বলে যান এবং বলে যান যে সেই টাকা তুমি নির্ভয়ে নিতে পারো, কারণ স্পাডার বংশের আর কেউ বেঁচে নেই। ওই ঐশ্বর্য এখন যে আবিষ্কার করবে তারই হবে। সে কথা এডমন্ড ভোলেনি। কিছুদিন কাজ করার পর একদিন যখন জাহাজ মন্টে ক্রিস্টোর পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে প্রস্তাব করলো যে মন্টে ক্রিস্টোতে জাহাজ নোঙর করে শিকার করা হোক। মন্টে ক্রিস্টো খুব ছোট দ্বীপ, শুধু একটা পাহাড় মাত্র। চাষ করার মতো জমি ছিল না বলে মানুষ কেউ সেখানে থাকতো না। বুনো ছাগল আর হরিণ চড়ত। কাজেই শিকার প্রচুর পাওয়া যাবে বলে সকলেই এ কথায় রাজি হয়ে গেল। জাহাজ নোঙর করে কয়েকজন গুলি ও বন্দুক নিয়ে নৌকা করে মন্টে ক্রিস্টোতে শিকার করতে গেল। ওখানে গিয়ে একটু বাদেই এডমন্ড একটা বড় পাথরের ওপর থেকে পড়ে গিয়ে এমন ভান করলো যেন তার একটা পা ভেঙে গেছে। খুব যন্ত্রণার ভান দেখালো, যেন একেবারে নড়বার শক্তি নেই। জাহাজের লোকেরা প্রস্তাব করলো যে ধরাধরি করে জাহাজে নিয়ে যাওয়া হোক, কিন্তু সে প্রস্তাবে এডমন্ড ঘোর আপত্তি জানালো। বললে, তাহলে আমি মরেই যাব। তোমরা বরং এক কাজ করো, কিছু খাবার, একটা বন্দুক আর কিছু গুলি বারুদ রেখে জাহাজ নিয়ে বেরিয়ে যাও। পরশু আবার ফেরার পথে এসে নিয়ে যেও। ততক্ষণে একটু সুস্থ হয়ে উঠবো। জাহাজের লোকেরা প্রথম প্রথম আপত্তি করতে লাগলো। সে কি করে হয়? এই বনে সাপ আছে, অন্য হিংস্র জন্তুও থাকতে পারে, এখানে একলা কি করে কখনো থাকা যায়? কিন্তু জাহাজও আর দেরি করতে পারে না। শেষে একজন লোক ওর কাছে থাকবে সকলে স্থির করলো। তাতেও এডমন্ডের ঘোর আপত্তি। লোক থাকলে তার মতলব ফাঁস হয়ে যাবে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সবাইকে পাঠিয়ে দিলে। ওরা এডমন্ডের অনুরোধে কিছু খাবার, একটা বন্দুক, কিছু গুলি বারুদ আর একটা শাবল রেখে চলে গেল। ওদের জাহাজ চোখের আড়াল হতেই এডমন্ড উঠে পড়ল। তাড়াতাড়ি কিছু খেয়ে বেরিয়ে পড়ল পর্বত গুহার সন্ধানে। কালো পাথরের পাহাড় আর জঙ্গল, তার মধ্যে কোনো গুহাই চোখে পড়ে না। খোঁজা যে কত কঠিন তা বুঝতেই পারা যায়। সমস্ত দিন ঘুরে ঘুরে একটা বুনো শিয়ালকে তাড়া করে তার পিছনে পিছনে সন্ধ্যার আগে একটা গুহার কাছে এসে পড়ল সে। জায়গাটা পাহাড়ের মাঝামাঝি, বাইরে কোথাও থেকে সেই স্থান দেখা যায় না, তাও জঙ্গলে বোঝায় আবার। শুধু একটা পাথরের গায়ে চিহ্ন দেখে সে ধরতে পেরেছিল ছোট্ট গুহার মুখ। সেই গুহার মুখে বিরাট পাথর চাপানো, তার ফাঁক দিয়ে সরীসৃপ গলে যেতে পারে, সাপ শুধু যেতে পারে, কিন্তু মানুষ সে যেতে পারবে না। যাই হোক,
যখন অনেক চেষ্টা করেও পাথরটা কিছুতেই সরানো গেল না, তখন বন্দুকের ব্যবহারের জন্য যে বারুদ ছিল তারই খানিকটা পাথরের নিচে দিয়ে আগুন লাগিয়ে দিল। বিরাট একটা শব্দ করে পাথরটা অনেকটা আলগা হয়ে এলো। তখন শাবলের সাহায্যে সেটাকে সরাতে বেশি সময় লাগলো না। পাথরটা সরে গুহার মুখটা পরিষ্কার হয়ে গেল। তখন এডমন্ড একটা কাঠকে মশালের মতো ধরিয়ে ভিতরে ঢুকলো। বেশ চারকোনা পরিষ্কার একটি ঘর। ফারিয়ার বলে গিয়েছিল গুহার দ্বিতীয় ঘরের কোণে টাকাগুলো আছে, কিন্তু এডমন্ড দ্বিতীয় ঘরের চিহ্ন মাত্র দেখতে পেল না। হতাশায় ওর মন অবসন্ন হয়ে এলো। তারপর ভালো করে দেখে বুঝতে পারলো যে একদিকের দেওয়ালের গায়ে একটা চারকোনা পাথরের একটা আংটা লাগানো আছে। সেই আংটায় একটা বড় গাছের ডাল দিয়ে চার দিতেই পাথরটা খুলে এলো। সেটাই দ্বিতীয় গুহার প্রবেশ পথ। অনেকদিন বন্ধ ছিল বলে গুহাটার মধ্যে বিষাক্ত বাষ্প জমেছিল। খানিকটা অপেক্ষা করে আলো নিয়ে দুরু দুরু বুকে এডমন্ড সেই ঘরে ঢুকে পড়ল। কিন্তু হায় হায়, সেই ঘরেও আগের ঘরের মতো খালি, টাকা কড়ির চিহ্ন নেই। প্রথমে সে খানিকটা বসে রইল। তারপর সহসা এডমন্ডের মনে হলো যে কোণে হয়তো পোতা থাকতে পারে। সে শাবল নিয়ে এক কোণের মাটি সরাতে লেগে গেল। হাত দুই মাটি সরাতেই শাবলের ঠং করে আওয়াজ হলো। আরও একটু পরে উঠল এক কাঠের সিন্দুক, লোহার পাত জড়ানো, তাতে প্রাচীন কালের একটা ভারী তালা ঝুলছে। শাবলের সাহায্যে সিন্দুকের ডালাটা শীঘ্রই খোলা গেল। ভগবানের নাম জপ করতে করতে চোখ বুজে এডমন্ড ডালাটা খুলে ফেলল। তারপর যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঝলসে গেল। রাশি রাশি মণি মাণিক্য, তাল তাল সোনা এবং অসংখ্য স্বর্ণ মুদ্রা, কোটি কোটি টাকার সম্পত্তি ওই সিন্দুকের মধ্যে কতকাল ধরে আবদ্ধ ছিল, সে সবই এখন তার। এডমন্ডের যেন মাথা ঝিমঝিম করতে লাগলো। সে সিন্দুক ফেলে বাইরে এসে দাঁড়ালো। তারপর হাঁটু গেড়ে বসে পড়ে তার সৌভাগ্যের জন্য ভগবানকে ধন্যবাদ জানালো। সে রাত্রিটা গুহার মুখে শুয়ে ঘুমিয়ে কাটালো। পরের দিন ভোরে উঠে গোটা কতক বাছাই করা হিরে পকেটে পুরে সিন্দুকটা যেখানে ছিল তেমনি বন্ধ করে রেখে এসে গুহার মুখটাও বেশ করে বুজিয়ে রেখে জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরেই জাহাজ এসে ওকে উঠিয়ে নিয়ে গেল। এডমন্ড যে ইতিমধ্যেই সেরে উঠেছে এ দেখে ওদের খুব আনন্দ হলো। এরপর একদিন এক সুযোগে এডমন্ড মার্শেলস এ ফিরে গেল। এতদিন পরের ব্যাপার, তবুও পাশে কেউ চিনতে পারে সেই জন্য ওর খুব ভয় ছিল। কিন্তু কেউই তাকে চিনতে পারল না। ওখানে গিয়ে যা খবর পেল তা খুবই খারাপ। খবর নিয়ে জানলে যে ওর বাপ মারা গিয়েছে, আর মার্সিডিস কিছুদিন ওর জন্য অপেক্ষা করে থেকে ফার্নান্দকে বিয়ে করে নিয়েছে। এডমন্ডের মনে ভীষণ দুঃখ হলো। যাই হোক, ফারিয়ার ওকে শিখিয়েছিলেন যে কোনো দুঃসংবাদেই বিচলিত হওয়া উচিত নয়। এডমন্ড সেই কথা স্মরণ করে নিজেকে সামলে নিলেন। তারপর হিরেগুলো বিক্রি করে অনেক টাকা হাতে পেয়ে একখানা জাহাজ কিনলে। সেই জাহাজে করে আর একবার মন্টে ক্রিস্টোতে গিয়ে টাকার সিন্দুকটা নিয়ে এলে। এরপর আর কোনো দুশ্চিন্তা রইল না। ও তখন পৃথিবীর সবচেয়ে বড় লোক। আরও বছর কতক বাইরে ঘুরে কে কে ওর সর্বনাশ করেছিল খোঁজ খবর নিল। তারপর সে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো নাম নিয়ে প্যারিতে ঘুরতে এলো। আগেকার সেই গরিব এডমন্ডকে কেউ চিনতে পারে না। বিখ্যাত ধনী বিখ্যাত দাতা কাউন্ট অফ মন্টে ক্রিস্টোকে সবাই খাতির করে। এডমন্ড প্রথমেই যারা ওর অবর্তমানে ওর বাপের সঙ্গে সদ্ব্যবহার করেছিলেন তাদের নানা রকম সাহায্য করলো। কিন্তু সেটাই সব নয়। যারা ওর ভীষণ সর্বনাশের কারণ তাদের ওপর প্রতিহিংসা নেওয়ার সংকল্প ওর মনে বরাবরই ছিল। এইবার সে সুযোগ খুঁজতে লাগলো। ফার্নান্দ আর দ্যাংলার ইতিমধ্যেই বড়লোক হয়েছিল। মনে রয়েছে, ফার্নান্দ মার্সিডিসকে বিয়ে করেছে, আর দ্যাংলার পুলিশের হাতে এডমন্ডকে ধরিয়ে দিয়েছিল। তো তারাও এখন বড়লোক, কিন্তু এডমন্ডের কাছে তারা খুবই সামান্য। ওরা দুজনেই কাউন্ট অফ মন্টে ক্রিস্টোকে খাতির করে নিজের বাড়িতে নিয়ে গেল। ওদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশে ওদের সর্বশান্ত করার সুযোগ পাওয়া গেল অনেক রকমভাবে। টাকার জোরে সে এমন ষড়যন্ত্র বিস্তার করল যে ওদের কারোরই তাতে পড়তে দেরি হলো না। ফার্নান্দ নানা রূপে অপদস্থ হয়ে শেষকালে আত্মহত্যা করতে বাধ্য হলো। কোটিপতি দ্যাংলার ভিখারির বেশে রাস্তায় বেরোলো। আর যে ম্যাজিস্ট্রেট ওকে বিনা দোষে শাস্তি দিয়েছিল তার চাকরি গেল। স্ত্রী পুত্র বিষ খেয়ে মারা গেল। শেষে নিজে গেল পাগল হয়ে। যাক, সেসব কথা। কাউন্ট অফ মন্টে ক্রিস্টো একটা খুব সুন্দর উপদেশ দিয়ে গেছেন লাস্টে। তিনি বলেছেন, যতই কেননা বিপদে পড়ো আশা ছেড়ো না, সুসময়ের জন্য অপেক্ষা করো, সুসময় নিশ্চয়ই আসবে। কবির সুমনের ভাষায় বলতে হয়, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। পিবি শেলির ভাষায় বলতে হয়, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড।
থ্যাংক ইউ।